হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। এবং আজকে আমরা যেটা আলোচনা করতে চলেছি সেটা হলো সাংখ্য দর্শন এবং যোগ দর্শনের কিছু এমসিকিউ। এবং এই এমসিকিউ গুলো নিঃসন্দেহে কিছু গুরুত্বপূর্ণ হবে। আর যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আমি এক্সপ্লেনেশনও করার চেষ্টা করব, যাতে বিষয়টা খুব সহজবোধ্য হয়। আচ্ছা, তোমরা রয়েছো ইওর ফিলোসফিতে, আর ইওর ফিলোসফিতে আমি প্রেজেন্ট করছি। আমি সঞ্জীব নস্কর, এবং তোমরা দেখছো ইওর ফিলোসফি, যেটা একমাত্র ওয়েস্ট বেঙ্গলের অনলাইন ফ্রি লার্নিং প্ল্যাটফর্ম। টাকা পয়সার জন্য নয়, কেবলমাত্র নিখরচায় এখানে আহ, সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করানো হয়। সে নেট সেটই হোক কিংবা তোমার এসএলএসটি হোক, আহ, যে যে পড়াশোনার বিষয়গুলো রয়েছে সেইগুলো। তো এক্ষেত্রে আমি আবারও বলছি, নিখরচায় কেবল এবং কেবলমাত্র একমাত্র প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে ইওর ফিলোসফি, যেখানে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করানো হয়, এছাড়া অন্য কোথাও নয়। বাদবাকি সব জায়গায় পেইড প্রমোশন চলে, বাট এটা কিন্তু পেইড প্রমোশন নয়। এটা হলো নিখরচায় একদম সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করানো হচ্ছে তাদেরই জন্য, যারা হয়তো একটু আর্থিক দিক থেকে পিছিয়ে রয়েছে, কেবলমাত্র তাদের জন্য। আর এক্ষেত্রে আমার সাজেশন হলো যে কিভাবে পড়তে হবে নিজেকে বা কিভাবে গুছাতে হবে নিজেকে। সেটা হলো, আহ, সবার আগে নিজের টেক্সট বুক, নিজের যে টেক্সট বই, সেটাও খুব ভালো করে রপ্ত করতে হবে। সবথেকে বেশি ফোকাস সেখানে করো। আমি অল্প বিস্তর তোমাদেরকে সাহায্য করব, সাপোর্টিভ হিসাবে আমি রয়েছি। এবং টেলিগ্রাম চ্যানেল রয়েছে তোমাকে সাপোর্ট করবার জন্য, কিছু ভিডিও রয়েছে। দ্যাটস এনাফ ফর ইওর এক্সাম। আর কিছু দরকার নেই অতিরিক্ত। সারা জায়গায় দৌড়ালে ওই সারা জায়গায় দৌড়াতেই হবে, কিন্তু কাজের যে বিষয় বা লব্ধ বিষয় কিন্তু আয়ত্ত করা সম্ভব হবে না। তাই এক্ষেত্রে আমার কেবল এবং কেবলমাত্র সাজেশন, সেলফ স্টাডি ইজ দ্য বেস্ট স্টাডি। এর থেকে অন্য কোনো কিছু হতে পারে না। অন্যের উপর নির্ভর না করে নিজে সেলফ স্টাডি করো। এবং সেটা সম্ভব। সব থেকে বড় ব্যাপার হচ্ছে নিজের টেক্সট বই। টেক্সট বইয়ের বাইরে কিন্তু কোনো কিছু হয় না। এমসিকিউ বইগুলোতে আমি তো দেখেছি বিশাল পরিমাণে ভুলে ভরা। তা সেই বইগুলোর উপর ভরসা করে, আমি রিপিট করছি, সেই বইগুলোর উপর ভরসা করে কিন্তু পরীক্ষা দিতে যাওয়া কিন্তু মূর্খামির পরিচয় হয়ে যাবে। তো সেক্ষেত্রে কেবল এবং কেবলমাত্র তোমার টেক্সট বই, তুমি যেটা পড়ে বড় হয়েছো, সে যে রাইটারই হোক না কেন, তোমার কলেজের অধ্যাপক অধ্যাপিকাগণ তারা নিঃসন্দেহে তোমাকে যেটি সাজেস্ট করেছিলেন, সেই ধরনের টেক্সট বই তোমরা অবশ্যই পড়ো। ঠিক আছে, টেক্সট বই এবং কিছু আমি তোমাদের সাপোর্ট করবার জন্য যা যা মেটেরিয়ালস দিচ্ছি, দ্যাটস এনাফ। ঠিক আছে, তো চলো আজকে যেটা আমরা শুরু করতে চলেছি সেটা হলো সাংখ্য দর্শন, এবং সাংখ্য দর্শনের এবং যোগ দর্শনের কিছু প্রশ্ন আমরা করব। ফার্স্ট প্রশ্ন, ফার্স্ট প্রশ্ন, চলো। আহ, প্রথম প্রশ্ন যেটা, আমি অবশ্যই এক্সপ্লানেশন করব, কোন মতবাদকে আরম্ভবাদ বলা হয়। ঠিক আছে, কোন মতবাদকে আরম্ভবাদ বলা হয়। তার আগে আমি দেখে নিই যে বেশ কিছু অপশন রয়েছে। যেমন মায়াবাদ, যদি বলে দেওয়া হয় যে পরীক্ষার সময় মায়াবাদ, এটা তাহলে কোথা থেকে নেওয়া হচ্ছে। আমি তোমাকে বলছি, শোনো, মায়াবাদ কিন্তু অদ্বৈত বেদান্ত মত। ঠিক আছে, সাংখ্য যোগের মধ্যে মায়াবাদ আসছে না। নেক্সট হচ্ছে সৎকার্যবাদ। সৎকার্যবাদ হচ্ছে সাংখ্য দর্শনের মতবাদ। অসৎকার্যবাদ, এটি হলো ন্যায় দর্শনের মতবাদ। বস্তুবাদ, এটিও ন্যায় দর্শনের মতবাদ। অসৎ কারণবাদ, এটা হলো আবার বৌদ্ধ দর্শনের মতবাদ। ওকে, তাহলে অনেক কটা তোমরা মতবাদ পেয়ে গেলে। এবার এখানে বলা হচ্ছে কোন মতবাদকে আরম্ভবাদ বলা হয়। আরম্ভ মানে কি? সৃষ্টি। আরম্ভ মানে কি? আরম্ভ মানে শুরু। মানে শুরুর আগে কিন্তু কিছু ছিল না, এরকম একটা জায়গা। তাহলে আরম্ভবাদ মানে হচ্ছে শুরু হচ্ছে। তাহলে শুরু কোথা থেকে হচ্ছে? সেটা হচ্ছে অসৎ কার্যবাদ থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, এখানে বলছে কোন মতবাদকে আরম্ভবাদ বলা হয়, সেটা কিন্তু সৎ কার্যবাদ নয়, কিন্তু অসৎ কার্যবাদ। সৎ কার্যবাদ মানে হচ্ছে অমুক কারণ থেকে অমুক কার্যটাই উৎপন্ন হয়েছে, অর্থাৎ কার্যের মধ্যেও কিন্তু অমুক কারণের গুণাগুণ রয়েছে। আর অসৎ কার্যবোধ মানে হচ্ছে একটা নতুন সৃষ্টি, অর্থাৎ কারণটা যেটা রয়েছে সেটা নয়, বরং কার্যটাই একটা প্রধান বিষয় এসে দাঁড়াচ্ছে। তাহলে এক্ষেত্রে কিন্তু উত্তর হচ্ছে অসৎ কার্যবাদ। নেক্সট, পরিণামবাদ আর বিবর্তবাদ আসলে কি, সেটা একটা দেখার দরকার। পরিণামবাদ আর বিবর্তবাদ, চলো। পরিণামবাদ আর বিবর্তবাদ, এটা কি ক্ষণিকবাদের প্রকারভেদ? না, একদম নয়। নৈরাত্যবাদের প্রকারভেদ? না, একদম নয়। সৎকার্যবাদের প্রকারভেদ? হ্যাঁ, এটা হতে পারে।
পরিণামবাদ আর বিবর্তবাদ হচ্ছে সৎ কার্যপদের প্রকারভেদ। এক্ষেত্রে আমি ওর প্রশ্নকে একটুখানি বিশ্লেষণ করে নিই। পরিণামবাদ হচ্ছে পরিণাম প্রাপ্ত হওয়ার কথা বলা হচ্ছে এখানে। তাহলে এটি কিন্তু মানে নির্দিষ্ট কারণ থেকে নির্দিষ্ট যে কার্যটা আসছে সেটা হচ্ছে পরিণাম প্রাপ্ত হচ্ছে। তারপরে বিবর্তবাদ, বিবর্তবাদ কিন্তু হচ্ছে বিবর্তিত হচ্ছে, যেটা ব্যবহারিক ক্ষেত্রে প্রযোজ্য। এরকম বিবর্তন বা বিবর্তবাদের কথা কিন্তু আমরা বেদান্ত দর্শনে আমরা কিন্তু পাই। ঠিক আছে? বিশেষত আমরা কিন্তু অদ্বৈত বেদান্তের ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে এগুলো আমরা দেখতে পাবো। যখন আ আ জীব ব্রহ্ম নিয়ে আলোচনা করব, আমি আশা রাখছি ইন ফিউচার এই সমস্ত কিছু পুরোটা কভার করে দেবো। তো সেক্ষেত্রে পাই। তো যাই হোক, এক্ষেত্রে আমার উত্তর কিন্তু সৎ কার্যবাদেরই প্রকারভেদ, অন্যটি নয়। নেক্সট, সাংখ্য মতে মূল তত্ত্ব কটা? ২টো, ৩টে, ৪টে, ৫টা? কি হতে পারে সাংখ্যমতে মূল তত্ত্ব? একদমই তাই, সাংখ্যমতে মূল তত্ত্ব হচ্ছে দুটো। কি কি? একটা হচ্ছে প্রকৃতি, আর একটা হলো পুরুষ। ঠিক আছে? নেক্সট, সাংখ্য কার্যকারণ সম্বন্ধ বিষয়ক মতবাদটির নাম কি? সাংখ্য কার্যকারণ সম্বন্ধ বিষয়ক মতবাদ তাহলে কি হবে? অসৎ কার্যবাদ, সৎ কার্যবাদ, সৎ কারণবাদ, নাকি অসৎ কারণবাদ? একটু আগে আমি বললাম না, সেটা হচ্ছে কি সৎ কার্যবাদ। খুব একটা প্রচলিত উদাহরণ আছে, যে হচ্ছে দুধ থেকে দই তৈরি হয়, সুতরাং দুধের যে গুণাগুণ আছে সেটা কিন্তু দইয়ের মধ্যেও কিছুটা হলেও পাওয়া যায়। তাই জন্য দুধ থেকেই দই তৈরি হবে, ও বালুকা থেকে বা বালি থেকে কিন্তু কখনোই দই তৈরি হবে না। ওকে। নেক্সট, সাংখ্য দর্শন হলো অদ্বৈতবাদী, বহুত্ববাদী, দ্বৈতবাদী, নাকি দ্বৈতবাদী? দেখো, দ্বৈতবাদী দুটো প্রকার, মানে দ্বৈত মানে ডুয়াল, দ্বৈতবাদী। এক্ষেত্রে আমার তোমাদের একটা সাজেশন থাকলো, ধরো এমন কোনো প্রশ্ন থাকলো যে প্রশ্নটা না হয়তো তুমি বাংলা ঠিকঠাক করে পারছো না, হতেই পারে, মানে বাংলাটা এতটাই হয়তো কোনো জটিল ভাষার ব্যবহার সেখানে করা হয়েছে বা রূপক ভাষার ব্যবহার করা হয়েছে। তুমি সহজ উপায় হচ্ছে একবারটি হলেও ইংলিশটা দেখে নিও। ইংলিশে তো আর ওই রকম কিছু থাকবে না, দেখবে ঠিক ইংলিশে এই প্রশ্নটাই দেখবে, ওখানে দ্বৈতবাদের কথা ওখানে লেখা আছে ডুয়েল, ডুয়েল লেখা থাকবে, তাহলে সাংখ্য দর্শন কিন্তু ডুয়েল। ঠিক আছে? একটা কি? একটা প্রকৃতি আর একটা হলো পুরুষ। ব্যাস, সহজ ব্যাপার। আচ্ছা, অদ্বৈতবাদের কথা বাদই দিলাম। ধরো এমনটাই আসলো, প্রশ্নটাই এমন আসলো, সাংখ্য দর্শনে পুরুষ হলো, তখন কি সেটা দ্বৈতবাদ হবে? না, সাংখ্য দর্শন কিন্তু বহুত্ববাদী, মানে বহু পুরুষবাদী বিশ্বাসী। তাহলে এইরকম যদি কোনো অপশন থাকে, এরকম বহুযুক্ত বিষয়টা, ওটা কিন্তু উত্তর হতো যদি পুরুষের প্রসঙ্গ হতো। আপাতত এখানে দ্বৈতবাদের কথা বলা হয়েছে। নেক্সট, সাংখ্য মতে দুঃখ কি? দেখো, সাংখ্য দর্শনকে কিন্তু দুঃখবাদী দর্শন বলা হয়, কারণ সাংখ্য দর্শন কি দুঃখবাদী এই জন্যই বলা হয়েছে, কারণ সাংখ্য দর্শনের যে গ্রন্থ, তুমি সাংখ্য কারিকাই বলো বা সাংখ্য সূত্র বলো, সাংখ্য সূত্র তো আর পাওয়া যায় না। তো যাই হোক, সাংখ্য কারিকাই বলো, সেখানে কিন্তু স্টার্টিংটা হচ্ছে যে দুঃখ ত্রয়াভিঘাতা, ঠিক আছে, এরকম দিয়ে স্টার্ট হচ্ছে, মানে দুঃখ হচ্ছে ৩ প্রকার, এটা দিয়ে স্টার্ট হচ্ছে, যেহেতু সেই দর্শন দুঃখ দিয়ে স্টার্ট হচ্ছে, তাই জন্য এই দর্শনটার নাম কিন্তু দুঃখবাদী দর্শন। অনেকেই কিন্তু ভুল করে, সেটা হচ্ছে বৌদ্ধ দর্শনকে দুঃখবাদী দর্শন বলে দেয়। না, বৌদ্ধ দর্শন কিন্তু দুঃখবাদী নয়, বরং বৌদ্ধ দর্শন হচ্ছে দুঃখের উপায় খোঁজার চেষ্টা করেছিল, কিন্তু দুঃখবাদী নয়। দুঃখবাদী দর্শন কি? সেটা হচ্ছে সাংখ্য দর্শন। কারণটা কি? কারণ সাংখ্য দর্শন শুরুই হচ্ছে এইভাবে, দুঃখ ত্রয়াভিঘাতা, তাহলে সেই ত্রয়া মানে তিন, সেই ৩ প্রকারটা দিলে কি কি তোমরা সকলে জানো, আমি জানি, সেটা হচ্ছে আধি ভৌতিক, আধি দৈবিক আর আধ্যাত্মিক দুঃখ। এই যে ৩ প্রকার যে দুঃখ, সেই ৩ প্রকারের দুঃখ হচ্ছে আহ, এইটা। আমার তোমার কাছে একটা প্রশ্ন, ঠিক আছে, জাস্ট সহজ একটা প্রশ্ন, তুমি জাস্ট কমেন্ট বক্সে লিখে দাও যে দাদা, আধি ভৌতিক হচ্ছে ইজুকাল টু দিয়ে এইটা, আধি দৈবিক ইজুকাল টু হচ্ছে এইটা, আর হচ্ছে আধ্যাত্মিক মানে হচ্ছে এইটা, মানে মানে কোন দুঃখ, বুঝতে পারছো তো? মানে একটা আছে দেখবে যক্ষ রাক্ষস, এদের দ্বারা প্রাপ্ত হচ্ছে এগুলো দুঃখ। একটা কিছু আছে দেখবে শারীরিক দিক থেকে দুঃখ, মানসিক দিক থেকে এরকম কিন্তু আছে। আমি এক্সপ্লেন করছি না, তুমি এটা তোমাকে আমি বলছি, জাস্ট কমেন্ট করে লিখে দাও, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ বাবা, তুমিও কিন্তু পড়াশোনা করছো। ঠিক আছে? এটা কিন্তু আমি বুঝবো, না হলে আমি বুঝবো তুমি একটু ফাঁকি দিচ্ছ, আর এটা আমি জানি, সকলে জানে। কারণ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার একটা জায়গা, যেটা আমি পরের দিন হয়তো বলতে পারি, হয়তো তোমরা জানো। চলো, নেক্সট হচ্ছে যোগমতে চিত্তভূমি কত প্রকার?
ঠিক আছে, চিত্তভূমি কত প্রকার? অবশ্যই তাহলে 5 প্রকার। কিন্তু এই চিত্তভূমিগুলো আসলে মানে কি কি, সেটা আগে একবার একটু দেখে নেওয়া যাক। কি কি বলে দাও? সেটা হচ্ছে ক্ষিপ্ত, মূঢ়, বিক্ষিপ্ত, একাগ্র আর নিরুদ্ধ। ওকে, তাহলে এটাই হচ্ছে 5 প্রকার চিত্তভূমি। নিচের কোনটি অষ্টাঙ্গ যোগ নয়? নিচের কোনটি অষ্টাঙ্গ যোগ নয়? তাহলে সবার আগে জেনে নেওয়া যাক যে অষ্টাঙ্গ যোগগুলো কি কি। দেখো, অষ্টাঙ্গ যোগ মানে হচ্ছে 8 প্রকার যোগ। এ কি? যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি। ওকে, তাহলে অনিয়ম বলে যেটা লেখা রয়েছে সেটা কিন্তু কখনোই অষ্টাঙ্গ যোগ নয়। মানে অনিয়ম বলে কিছুই নয়। তাহলে আমি বারবার করে বলছি হুইচ ইজ নট, ঠিক আছে? বা ইনকম্প্যাটিবল বলে যে জাতীয় প্রশ্নগুলো থাকে, এক্সেপ্ট ওয়ান, এই জাতীয় কিন্তু ওয়ার্ডগুলো তোমরা পাবে পরীক্ষার সময়। কোনটা নয়, হুইচ ইজ নট, তাহলে এই যে নয়টা, কোনটা নয় সেটাকে ধরতে হবে। যেগুলো আছে সেগুলো কিন্তু নয়, মানে সেটা কিন্তু বলা হচ্ছে না কিন্তু। আসলে কোনটি নয় সেটাই কিন্তু প্রশ্ন। পরীক্ষার সময় এরকম প্রশ্ন অবশ্যই এক আধটা কিন্তু তোমরা পাবে, যেখানে এরকম হুইচ ইজ নট দিয়ে পরীক্ষায় প্রশ্ন থাকতেই পারে। কারণ ছেলেমেয়েরা অতি দ্রুত পরীক্ষায় প্রশ্ন করতে যায়, আর অতি দ্রুত করতে গিয়ে কিন্তু ভুল করে দেওয়ার সম্ভাবনা থাকেই। মানে অতি দ্রুত কাজ করতে গিয়ে ভুল করে দেওয়ার সম্ভাবনা থাকে। তো নয়টা হয়তো পড়লো না, ঠিক আছে, ওটা পড়লো না মানে প্রশ্নটা খুব ভালো করে পড়লো না, কিন্তু উত্তর দিয়ে চলে আসার প্রবণতা বহু ক্ষেত্রে আছে। বহু ভুরি ভুরি উদাহরণ আছে এরকম, যারা করেছে এরকম লাইফে ভুল। নেক্সট, আবার দেখো, নিচের কোনটি চিত্তভূমি নয়? তাহলে চিত্তভূমিগুলো কি কি? সেটা হচ্ছে ক্ষিপ্ত, মূঢ়, বিক্ষিপ্ত, একাগ্র আর নিরুদ্ধ, তাই না? ক্ষিপ্ত, মূঢ়, বিক্ষিপ্ত, একাগ্র আর হচ্ছে নিরুদ্ধ। এখানে এই যে নিদ্রা বা হচ্ছে, এটা বোধহয় আমি স্পেলিং মিস্টেক করেছি, এটা হচ্ছে নিদ্রা, দয়রা ফেলে আকারই হবে। এটা আমারই ভুল, যাই হোক। তো সেটাও ভুল ছিল, এটাও ভুল। তাহলে এক্ষেত্রে নয় যদি হয় তাহলে এটা নিদ্রা বা নিদ্রা যেটা আছে সেটাই হচ্ছে উত্তর। হুম, তাহলে কি কি বললাম? চিত্তভূমিগুলো কি কি? ক্ষিপ্ত, মূল, বিক্ষিপ্ত, একাগ্র আর নিরুদ্ধ। এই জানো তো, একটা কথা তোমাকে বলে রাখি, যে সিকোয়েন্স যেগুলো রয়েছে না, সিকোয়েন্স মানে কি বলি, ক্রমানুসারে যেগুলো সাজানোর কথা বলা হচ্ছে, ক্ষিপ্ত, মূল, বিক্ষিপ্ত, একাগ্র, নিরুদ্ধ। হয়তো পরীক্ষার সময়টা দিয়ে দিল, হয়তো তার মাঝখানে এলোমেলো করে দিল। বুঝতে পারছো তো? মানে মূঢ়টা আগে, নিরুদ্ধটা আগে, এরকম করে করে এলোমেলো করে দিল, তারপর বললো যে কোনটা সঠিক ক্রমটা বেছে নিয়ে লেখো, মানে বেছে নাও। এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে কিন্তু। হুম, মানে প্রশ্নের ধরনটাকে কিন্তু চেনবার চেষ্টা করো। নেক্সট, নিচের কোনটি পঞ্চক্লেশের অন্তর্ভুক্ত নয়? আবারও দেখো সেই নয়, তাহলে আমাকে জানতে হবে যে পঞ্চক্লেশগুলো কি কি। সেটা আগে আমাকে জেনে নেওয়া যাক। সেটা হচ্ছে অবিদ্যা, অস্মিতা, রাগ, দেশ আর অভিনিবেশ। অবিদ্যা, অস্মিতা, রাগ, দেশ, দয়বায়িকার মধনেশ্ব। অবিদ্যা, অস্মিতা, রাগ, দেশ আর অভিনিবেশ, এটা হচ্ছে পঞ্চক্লেশ। তাহলে বিপর্যয়টা তো এক্ষেত্রে নয়, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে নয় বলেছে, তাহলে উত্তর হচ্ছে এক্ষেত্রে আমার বিপর্যয়। ওকে, আচ্ছা, আমি আশা রাখছি তোমরা এই কটা কিন্তু পরীক্ষার মানে তোমরা তোমাদের খাতার মধ্যে লিখে নিয়েছো, এবং ইনফরমেশনগুলো সবই তোমরা জানো, আমি জানি। তবুও যদি কিঞ্চিত মানে ওই বলে না যে 0.01% যদি অজানা কিছু তথ্য তোমরা পেয়ে থাকো, আর যতটা আমি বললাম তোমাদেরকে, কাইন্ডলি তোমরা তোমাদের খাতায় লিখে রাখো আর লেখাটা অভ্যাস করো। লিখলে মাথায় থাকবে, ঠিক আছে? লেখাটা অভ্যাস করো। তো থ্যাংক ইউ তোমাদেরকে দেখবার জন্য। প্লিজ সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। আর হচ্ছে পড়াশোনা করো। সব থেকে বড় কথা, পড়াশোনা করো। পড়াশোনার বাইরে কোনো কিছু নয়, পড়াশোনা করো, সফলতা আসবেই আসবে।